ইরান যুদ্ধের আজ ২৩তম দিন। যেটা একটা আঞ্চলিক সংঘাত হিসেবে শুরু হয়েছিল, সেটা এখন পুরো বিশ্বকে একটা ভয়ঙ্কর সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু কিভাবে এত দ্রুত পরিস্থিতি এতটা খারাপ হয়ে গেল? চলুন আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলো এক এক করে দেখে নেওয়া যাক। প্রশ্নটা হলো কিভাবে একটা আঞ্চলিক যুদ্ধ মাত্র ৩ সপ্তাহের মধ্যে বিশ্ব অর্থনীতিকে এমনভাবে নাড়িয়ে দিল আর একটা পারমাণবিক সংঘাতের ঝুঁকি তৈরি করে ফেলল। এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে গত কয়েকদিনের কিছু নাটকীয় ঘটনার মধ্যে। তো শুরুটা করি অর্থনৈতিক প্রভাব দিয়ে। এই পুরো সংঘাতের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী। এটাকে বলা যায় বিশ্বের তেল সরবরাহের হৃৎপিণ্ড। আর ঠিক সেখানেই এখন আগুন জ্বলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা আল্টিমেটামের জবাবে ইরানের প্রতিক্রিয়া ছিল একেবারে সোজা সাপটা। প্রণালীটা চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হবে। সত্যি বলতে এই একটা হুমকি বিশ্ব অর্থনীতিতে ভূমিকম্প আনার জন্য যথেষ্ট ছিল। আর এই হুমকির ফল কি হল? একেবারে সঙ্গে সঙ্গে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এক লাফে ব্যারেল প্রতি $114 ছাড়িয়ে গেল। এটা বিশ্ব অর্থনীতির জন্য একটা বিরাট ধাক্কা। আর দেখুন, এটা কিন্তু কোনো ছোটখাটো মূল্যবৃদ্ধি নয়। যুদ্ধ শুরুর পর থেকে মাত্র ৩ সপ্তাহের মধ্যে তেলের দাম বেড়েছে প্রায় ৫০%। এই বিশাল বৃদ্ধি বিশ্বজুড়ে জ্বালানির বাজারকে আক্ষরিক অর্থেই নাড়িয়ে দিয়েছে। এই আতঙ্কটা শুধু তেলের বাজারেই থেমে থাকেনি। সোমবার এশিয়ার বাজার খোলার সাথে সাথেই সেখানে ধস নামে। জাপান থেকে হংকং সবখানেই লাল সূচক। এটাই তো দেখিয়ে দিচ্ছে যে পুরো বিশ্ব অর্থনীতি আসলে কতটা ভঙ্গুর একটা সুতোর উপর ঝুলে আছে। এদিকে পর্দার আড়ালে বড় বড় কর্পোরেট এক্সিকিউটিভরা নিজেদের একটা সময়সীমা ঠিক করে নিয়েছেন। তাদের যা আশঙ্কা, ২ সপ্তাহের মধ্যে কোনো সমাধান না এলে তেলের দাম আরও ভয়ঙ্করভাবে বাড়বে আর বিশ্বজুড়ে শিল্প উৎপাদনের রেশনিং শুরু হয়ে যেতে পারে। অর্থনীতির পর এবার আসি সবথেকে ভয়ঙ্কর খবরটায়। ইসরায়েল এবং ইরান দুটো দেশই এখন একে অপরের পারমাণবিক স্থাপনায় পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। সংঘাতটা এখন একটা নতুন বিপজ্জনক দিকে মোড় নিয়েছে। ইরান ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রের খুব কাছে মিসাইল হামলা চালিয়ে ১৮০ জনকে আহত করেছে। এর জবাবে আমেরিকা ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাটানজে পাল্টা হামলা চালিয়েছে। মানে দুই পক্ষই এখন রেড লাইন পার করে যাচ্ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধানের এই সরাসরি সতর্কবার্তা বুঝিয়ে দিচ্ছে পরিস্থিতি কতটা ভয়াবহ। একটা ছোট ভুলও কিন্তু একটা মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। আর এই যুদ্ধটা এখন আর শুধু ইরান আর ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা ছড়িয়ে পড়ছে খুব দ্রুত প্রতিবেশী দেশগুলোতে, এমনকি অন্য মহাদেশেও পৌঁছে যাচ্ছে। দেখুন, ইরাক আর লেবানন সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ছে। আর যুদ্ধের আঁচটা হাজার হাজার মাইল দূরেও পৌঁছে গেছে। পুরো অঞ্চলটাই এখন অস্থিরশীল হয়ে উঠছে। এই সংখ্যাটা দেখুন, এটা আসলেই চমকে দেওয়ার মতো। ইরান সম্প্রতি দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে যে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে, সেটা প্রায় ২৩৭০ মাইল দূর থেকে করা হয়েছে। এই মিসাইলের পাল্লা ইউরোপের বড় বড় শহরগুলো পর্যন্ত পৌঁছাতে পারে। এর মানে কি? এর মানে হল এই যুদ্ধটা আর শুধু মধ্যপ্রাচ্যের সীমানায় আটকে নেই। একদিকে যখন উত্তেজনা চরমে, তখন ন্যাটোর প্রধান বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলছেন যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন। কিন্তু প্রশ্ন হল, কথার সাথে কাজের মিল কি আদৌ আছে? কারণ দেখুন, বাস্তবে কিন্তু কথার সাথে কাজের কোনো মিল নেই। ন্যাটো এখনও কোনো পরিষ্কার পদক্ষেপ নেয়নি। আর এরই মধ্যে সাধারণ মানুষের ফল ভোগ করতে শুরু করেছে। আমেরিকায় গ্যাসের দাম বাড়ছে, যা এর সরাসরি প্রমাণ। এই সব কিছুর মাঝে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা হলেন সাধারণ মানুষ। চলুন এবার এই সংঘাতের মানবিক মূল্যের দিকে একটু নজর দেওয়া যাক। ভাদুন, মাত্র ৩ সপ্তাহে এই সংঘাতে পুরো অঞ্চল জুড়ে ২,০০০-এরও বেশি মানুষের প্রাণ গেছে। আর এই সংখ্যাটা কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে। হতাহতের চিত্রটা সত্যিই ভয়াবহ। বিশেষ করে ইরান আর লেবাননে ক্ষয়ক্ষতির পরিমাণ অকল্পনীয়। শুধু তাই নয়, লক্ষ লক্ষ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, যা এক বিরাট মানবিক সংকট তৈরি করেছে। আর যদি ভাবেন যে এই ভয়াবহতা হয়তো শেষ হতে চলেছে, তাহলে ভুল ভাবছেন। সামরিক নেতাদের কথা থেকে পরিষ্কার, এই তীব্র সংঘাত থামার কোনো লক্ষণই নেই। বরং এটা হয়তো সবেমাত্র অর্ধেক পথ পেরিয়েছে। শেষ কথা হলো, এই যুদ্ধক্ষেত্র হয়তো ভৌগোলিকভাবে হাজার হাজার মাইল দূরে, কিন্তু এর অর্থনৈতিক প্রভাব, এর মূল্যটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে এসে পৌঁছাচ্ছে। সেটা বাড়তি বিদ্যুৎ বিলের মাধ্যমেই হোক বা নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের মাধ্যমেই হোক। এই সংকট এখন আর আঞ্চলিক নেই, এটা বৈশ্বিক এবং খুবই ব্যক্তিগত।